দুই বন্ধু জলের তলায় নিঃশ্বাস বন্ধ করে ভাসছে। এদের নাম পার্থ এবং ট্যান। প্রতিযোগিতায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও ওদের মধ্যে রয়েছে নিঃস্বার্থ বন্ধুত্ব। সেখানে দেখা করতে আসে ট্যানের গার্লফ্রেন্ড আইস। ওইখানেই পার্থের সাথে ওর প্রথম পরিচয়। ওদের সাঁতার কাটতে দেখে আইস জেদ ধরে সেও জলে নামবে। ট্যান ওকে অনেক মানা করে, কারণ উপর থেকে জলে ঝাঁপ মারতে হলে সবার আগে সাঁতার জানা দরকার। কিন্তু সে কোনো কথা না শুনে একদম উপরে উঠে রেডি হয় ঝাঁপ মারার জন্য। কিন্তু তখনই সময় পরিবর্তন হয় আর আচমকা আইস পুলে ঝাঁপ দিয়ে মারা যায়। স্কুলে এই মৃত্যুর ঘটনা যাতে ছড়িয়ে না পড়ে, তাই লোকজন ডেকে খুব দ্রুত সমস্ত রক্ত পরিষ্কার করে সেখানে নতুন টাইলস বসিয়ে দেওয়া হয়। আজকের গল্পের কোনো ইন্ট্রো দেব না, শুধু বলবো টান টান উত্তেজনা এবং রহস্যের মোড়ক অনুভব করতে হলে দেখতে থাকুন 2014 থাই মুভি দ্য সুইমার্সের গল্প। তবে মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের সুবিধার্থে বলে রাখি, গল্পে দুটো টাইম লাইন একসঙ্গে চলবে। অর্থাৎ যেখানে আইসকে দেখানো হবে সেটা পাস্ট বা আগের ঘটনা যখন সে বেঁচে ছিল, এবং আরেকটা টাইম লাইন চলবে বর্তমানে, অর্থাৎ যেখানে আইস বেঁচে নেই। আর এই ভিডিও শেষে থাকবে সবার জন্য 3টে প্রশ্ন, যার উত্তর কমেন্ট করে জানাবেন। আইসের মৃত্যুর পর কেটে গেছে 3 মাস। পার্থ ইন্টার স্কুল সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে। তাই আজ শুধু পার্থ নয়, বরং তার গার্লফ্রেন্ড মিন্ট ভীষণ খুশি। স্কুলের সামনে লাগানো বড় পোস্টারে নিজের ছবি মোবাইলে ক্যাপচার করে ফেসবুকে পোস্ট করলে আসতে থাকে একের পর এক কমেন্ট। পার্থ আনন্দের প্রত্যেকে রিপ্লাইও করছিল। কিন্তু সেখানে একজন কমেন্ট করে যে এই প্রতিযোগিতায় ট্যান অংশগ্রহণ করেনি বলেই তুমি প্রথম স্থান অর্জন করতে পেরেছো। এটা দেখে খারাপ লাগার সাথে জেলাসি ফিল হয়, তাই কমেন্টটা ডিলিট করতে বাধ্য হয়। এরপর নজর পড়ে আইসের টাইম লাইনের একটা পোস্টের উপর। তার 100 দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা মেমোরিয়াল আয়োজন করা হয়েছে। লেখাটা পড়তেই মনটা খারাপ হয়ে গেলে মেসেঞ্জারে ঢুকে আইসের পুরোনো মেসেজগুলো চেক করে। সেখানে ছিল একটা ভিডিও, কিন্তু সেই ভিডিও ওপেন করতে গেলে আঙুলটা থেমে যায়। মনের কষ্ট হোক বা অনুশোচনা, কিছু একটা তাকে বাধা দিচ্ছে। বেলায় মিন্ট পার্থের বাড়ি আসে আড্ডা মারতে। গল্পের মধ্যে পার্থ বাথরুমে গেলে মিন্টের নজর পড়ে ল্যাপটপে ওর এবং আইসের চ্যাটের দিকে। তবে কৌতূহলবশত ওপেন করতে যাওয়ার আগেই পার্থ চলে আসে এবং এক ঝটকায় ল্যাপটপ কেড়ে বলে কারোর পার্সোনাল জিনিস দেখার আগে অন্তত একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। এই কথায় মিন্ট রেগে বেরিয়ে যায়, কারণ রিলেশনের মধ্যে আবার পার্সোনাল বলতে কিসের। রাতে তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ল্যাপটপ নিজে থেকেই অন হয়ে আইসের ভিডিওটা প্লে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে সব বন্ধুরা মিলে সমুদ্রে ঘুরতে গেছে। তবে পার্থ ওদের থেকে আলাদা হয়ে হঠাৎ করে আইসকে প্রপোজ করে। এর প্রত্যুত্তরে কিছু বলতে যাওয়ার আগেই ট্যান চলে আসে। ভিডিওর আওয়াজ শুনে তখনই পার্থের ঘুম ভেঙে যায়। পরের দিন ব্রেকফাস্টের সময় মাকে জিজ্ঞেস করে, তুমি কি রাতে আমার রুমে ঢুকেছিলে? উনি হেসে বলেন, আমি আবার কেন ঢুকতে যাব, কাল আমার ওভার টাইম ছিল। আচ্ছা, আরেকটা কথা, পার্থের বাবা অনেক আগেই মারা গেছেন এবং কারেন্টলি ওর মা পার্থের সুইমিং টিচারের সাথে ডেট করছে। তো এরপর সাঁতার ক্লাসে ট্যানের সাথে দেখা হয়। প্রায় অনেকদিন হয়ে গেছে ওর সাথে কথা হয়নি। সে আজও আইসের মৃত্যু শোক থেকে বেরিয়ে আসতে পারেনি। পার্থ ওকে বোঝানোর চেষ্টা করলে ট্যান জানায় সে ওই ছেলেটাকে খুঁজছে যার জন্য আইসের এইরকম হলো, কারণ মৃত্যুর আগে জানতে পেরেছিল সে নাকি প্রেগনেন্ট। পার্থ এই কথা শুনে রীতিমতো চমকে যায়, কারণ সে যতদূর জানে আইস আর ট্যান কোনোদিন এমন কিছু করেনি যাতে সে প্রেগনেন্ট হয়। তাহলে ট্যানের মধ্যে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। সে যদি ওই ছেলেকে খুঁজে পায় তাহলে ওর খুন করবে। এর মধ্যে মনে পড়ে যায় সেদিনের কথা। আইস সুইমিং ক্লাসে ট্যানের জন্য ওয়েট করছে, কিন্তু ও ফোন রিসিভ করছে না। গল্পের মাঝে পার্থকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো এত প্র্যাকটিস করো, কিন্তু ট্যানকে তো এত প্র্যাকটিস করতে কোনোদিনও দেখিনি। পার্থ বলে, ট্যান হচ্ছে গড গিফটেড, ওর মধ্যে আলাদাই ক্ষমতা, আমার থেকে ও অনেক গুণ এগিয়ে। তবে ও কিন্তু আমার থেকে বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ করে জলের তলায় থাকতে পারে না। যদি নিঃশ্বাস বন্ধ করার কোনো কম্পিটিশন হতো তাহলে হয়তো আমি ওকে হারিয়ে দিতাম। কথাটা বলেই পার্থ হেসে ফেলে। তখনই ফোন বেজে ওঠে। ট্যান জানায় আজ সে আসতে পারবে না। কথাটা শুনতেই আইস রেগে যায়, কারণ আজ তাকে সাঁতার শেখানোর কথা ছিল। রেগে ফোন কেটে দিলে মন হালকা করার জন্য পার্থ ওকে ট্যানের পাঠানো গিফট দেয়, কারণ আজ আইসের বার্থডে। তবে পার্থ ওকে নিজের হাতে বানানো একটা ব্রেসলেটও গিফট করে। আইস ওকে ধন্যবাদ জানিয়ে বেরোতেই যাবে, আর তখনই পার্থ বলে, তুমি চাইলে আজ তোমায় আমি সাঁতার শেখাতে পারি। এই প্রস্তাবে সে একটা হাসি দিয়ে সম্মতি জানায়। সন্ধ্যায় পার্থ ওকে খুব সহজভাবে সাঁতার শেখায়। তবে দেখে মনে হচ্ছিল যেন সে আইসের প্রতি দুর্বল হয়ে পড়ছে। সবসময় সুযোগ খুঁজছে কিভাবে ওর সাথে সময় কাটানো যায়, ওর পাশে থাকা যায়। সাঁতারের সময় পেশিতে টান লাগলে নজর পড়ে ওর পায়ের ট্যাটুর দিকে, জানায় ওটার অর্থ লাভ। পার্থ তখনই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বলে ফেলে, আই লাভ ইউ। আইস ইগনোর করলে পার্থ জিজ্ঞেস করে, তোমার কি সত্যি আমার উপর কোনো ফিলিংস নেই? কিছুক্ষণ ভেবে উত্তর আসে, আমি এখনো ট্যানের সাথেই রয়েছি, ভুলে যাচ্ছ? এরপর ঘটনা বর্তমানে আসে। সবাই আইসের মৃত্যুবার্ষিকী অ্যাটেন্ড করছে। পার্থ দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তখনই ট্যান ওকে মেসেজ করে আইসের বাড়ি আসতে বললে দেরি না করে সোজা স্কুটি নিয়ে পৌঁছয় আইসের বাড়িতে। তবে গিয়ে দেখে ট্যান কোথাও নেই। কোনো রকমের পিছনে দরজা দিয়ে প্রবেশ করে ট্যানকে ডাকতেই সামনের আলমারিটা হঠাৎ বন্ধ হয়ে যায়, হয়তো ওখানে ট্যান লুকিয়ে। কিন্তু দরজা খুলে দেখে কেউ নেই। ইতিমধ্যে আইসের মা এসে বললে পার্থ আইসের বিছানার তলায় লুকিয়ে পড়ে। কথাবার্তা শুনে মনে হচ্ছিল ওনার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, আর হবে নাই বা কেন। তখনই কলিং বেলের আওয়াজ শুনে উনি চলে যেতেই পার্থ বেরিয়ে আসে। আচমকা মনে হলো বিছানায় শুয়ে রয়েছে আইস। ভয়ে ঘুরতেই দেখে তেমন কোনো ব্যাপার নয়, ওর স্কুল ড্রেসটা ফটোর নিচে সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে।
পার্থ শুনতে পায় উনি আবার ভিতরে আসছেন, তাই পুনরায় বিছানার নিচে লুকিয়ে পড়লে দেখে কেউ একজন ঘরে প্রবেশ করলো। তবে আইসের মায়ের পায়ে তো জুতো ছিল, আর গরমটাও আলাদা। এটা আবার কি? নজর গেল পায়ের ট্যাটুর দিকে। এটা কি করে সম্ভব? স্কুল ড্রেস পরে ওটা কি দাঁড়িয়ে? তখনই মেয়েটা ছুটে এসে খাটের উপর লাফালাফি করতে শুরু করে, যার কারণে পার্থের শরীরের উপর অনেকটা চাপ পড়ছিল, প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কোনো রকমের তলা থেকে বেরিয়ে এসে উপরে তাকাতেই দেখে বিছানায় কেউ নেই। পরের দিন মিন্ট দেখা করে জানায় ও নাকি প্রেগনেন্ট। কথাটা শুনতেই পার্থের মুখ শুকিয়ে যায়। মনের মধ্যে কিছু যেন একটা ভয় কাজ করছে। ওর এইরকম অবস্থা দেখে মিন্ট হেসে বলে, আরে আমি তো মজা করছিলাম। তবে কিছুক্ষণ চুপ থাকার পর পার্থ মিন্টের সাথে ব্রেকআপ করে নেয় এই বলে যে রিলেশনের কারণে সে ঠিকমতো সাঁতারের দিকে মনোনিবেশ করতে পারছে না, তাই এই মুহূর্তে সে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। পার্থ চলে যাওয়ার সময় মিন্ট একটাই প্রশ্ন করে, যদি আমি সত্যি প্রেগনেন্ট হতাম তাহলে কি তুমি এইভাবেই আমায় ছেড়ে চলে যেতে? পার্থের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আজ রাতে সে বাড়িতে একা, মা কাজের জন্য লেট করে বাড়ি ফিরবে, তাই কোচের কথা অনুযায়ী ডিনারের সময় কাঁচা ডিম খেয়ে ফেলে, কারণ এটা খেলে নাকি ওর স্ট্যামিনা বাড়বে। হঠাৎ একটা আওয়াজ। কি হলো? মা এলো নাকি? না, সদর দরজা তো বন্ধ। লাইট জ্বালিয়ে বাইরেটা চেক করলে হঠাৎ মনে হয় কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে। তবে রান্নাঘরে ঢুকতেই কোচ আর মাকে দেখে চমকে যায়। সদর দরজা আটকানো, তাই ওরা এদিক দিয়ে ঢুকেছে। রান্নাঘরে কাঁচা ডিম পড়ে থাকতে দেখে কোচ বলে, আমি ওকে খেতে বলেছি স্ট্যামিনার জন্য। মা হেসে বলে, আমার এখনো মনে আছে প্রেগনেন্সির সময় আমি খুব কাঁচা ডিম খেতাম। কথাটা শুনে বাট রিয়েলাইজ করতে পারে সে একটু বেশি কাঁচা ডিমের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সাথে কোল্ড ড্রিঙ্কস তো চলছেই, যার কারণে ওর তলপেট ফুলে উঠলে ক্লাসের বন্ধুরা এটা নিয়ে মজা করতে থাকে। ক্লাসের পর ট্যানের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, তুই আইসের বাড়ি গেছিলি কেন? কিন্তু উত্তর দেওয়ার আগে সে আরেকটা প্রশ্ন করে, আচ্ছা পার্থ, তুই কি করে ওর বাড়ি চিনলি? পার্থ আমতা আমতা করে উত্তর দেয়, আসলে আমি ওকে একবার বাড়ি ছাড়তে গেছিলাম, কারণ তুই সেদিন সাঁতার কেটে ক্লান্ত হয়ে পড়েছিলি। ট্যান আর কিছু প্রশ্ন না করে আইসের ভাঙা ফোনটা দেখিয়ে বলে, এইটা নিতেই ওর বাড়িতে যাওয়া, কিন্তু এটা ভেঙে যাওয়ায় অন হচ্ছে না। আমার একটা চেনা দোকান আছে, ওখানে দিয়ে আসি। যদি কোনো ডেটা রিকভার করা যায় তাহলে ওর মৃত্যুর পিছনে সব রহস্য আমি জানতে পারবো। তবে কাজের বাহানা দিয়ে পার্থ চলে গেলেও আবার ফিরে এসে ট্যানের লকার খেতে ফোনটা নেওয়ার চেষ্টা করে। তবে সেটা খুঁজে পায় না, কারণ ট্যান ফোনটা লকারের উপর রেখে সাঁতার কাটতে গেছিল। বেলায় পার্থ ওকে ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা আমার মায়ের ফোনটা জলে পড়ে খারাপ হয়ে গেছে, তোর ওই চেনা দোকানটার ঠিকানা বলতো, তাহলে আমিও ফোনটা ওখানে দিয়ে আসবো। ট্যান ওকে ঠিকানা বলে মেনশন করে দেয় যে দোকানটার উপর দেখবি একটা হলুদ সাইনবোর্ড ঝোলানো আছে। পার্থ সেই অনুযায়ী দোকানে পৌঁছে হঠাৎ বলে, আমার বন্ধু এখানে আগের দিন একটা ব্ল্যাকবেরি ফোন দিয়ে গেছিল, তো সেই ফোনটা নিতেই আমি এসেছি। আসলে ওর একটা কাজ পড়ে গেছে, তাই আসতে পারবে না। তবে দোকানদার বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ ব্ল্যাকবেরি ফোন তো কেউ দিয়ে যায়নি। তখনই খেয়াল করে ঠিক পাশের দোকানটায় ট্যান দাঁড়িয়ে। সে ইচ্ছা করে তাকে পাশের দোকানের ঠিকানা দিয়েছিল। এই দোকানের মেয়েটা আইসের ফোনটা দিয়ে বলে, এটা এতটাই খারাপ হয়ে গেছে যে এটা থেকে ডেটা রিকভারি করা সম্ভব নয়, তো এখন উপায়? কিন্তু এই ঘটনার পর থেকে ওদের একে অপরের প্রতি সন্দেহ তৈরি হয়। এখান থেকে ঘটনা ফিরে যায় সেদিনের সন্ধ্যায়, যখন পার্থ আর আইস একসাথে সুইমিং করছিল। আইস জানায় সে ট্যানের সাথে ব্রেকআপ করে নিয়েছে, তবে সে চায় পার্থ ওদের ব্যাপারটা ট্যানকে দায়িত্ব নিয়ে জানাক, কারণ সে চায় না পরবর্তীকালে ওদের মধ্যে কোনো সমস্যা হোক। তবে পার্থ বলে, না এখন নয়, সামনেই একটা সুইমিং কম্পিটিশন আছে, ট্যান এবং আমি ওটাতে অংশগ্রহণ করে নিই, তারপর না হয় ওকে বলবো। তখনই সেখানে ট্যান চলে আসে। নিচে জলের ছাপ দেখে উপরে উঠতে গিয়ে পথ আটকে দাঁড়ায় পার্থ। তাকে দেখেই প্রথম কথা হলো, আইস আমার সাথে ব্রেকআপ করেছে বুঝলি। পার্থ হেসে বলে, ঠিকই আছে, তাহলে এবার তুই আর আমি দুজনেই প্রেম করবো। কথাটা শুনতে ট্যান হেসে ফেলে। ওকে কোনো রকমে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে উপরে এসে আইসের পাশে শুয়ে পড়ে। আইস জানায় সে কখনোই চায় না যে তাদের জন্য ট্যানের কোনো ক্ষতি হোক বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক। এইভাবেই বাকি সন্ধ্যাটা দুজনের কাছেই বেশ স্পেশাল হয়ে ওঠে। কিন্তু ঘটনা বর্তমানে আসলে দেখা যায়, ঘুমের মধ্যে আইস পার্থের উপর উঠে বসেছে। তার শরীর বেয়ে নামছে রক্ত। সেই রক্ত তার পেটে লেপে দিয়ে বলে, আমাদের বাচ্চার খেয়াল রেখো। আচমকা ভয় পেয়ে পার্থ উঠে বসে, কই কেউ কোথাও নেই তো। এই ঘটনার কিছুদিন পর লক্ষ্য করে ওর পেট আগের থেকে বেড়ে গেছে। বেল্ট পরতে গেলে এই ব্যাপারটা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল। সেদিন ক্লাস চলাকালীন ট্যানের মেসেজ আসে। একটা ছেলের ছবি পাঠিয়ে বলে, এ তোর সাথে আগে পড়তো তাই না? খেয়াল করতাম ছেলেটা আইসের টাইমলাইনে গান পোস্ট করতো, তাহলে কি এর সাথে আইসের কোনো রিলেশন ছিল? সঙ্গে সঙ্গে পার্থ টাইপ করে যে হ্যাঁ, একেই তো আইসের সাথে একদিন মলে দেখেছিলাম। সেদিন পার্থের বাড়ি ফিরতে রাত হয়। ঘরে ঢুকতেই চমকে দেখে ডাইনিং এর পাশে মা মুখ থুবড়ে পড়ে আছে। তবে টেবিলের পাশে ওটা কার পা? লাইট জ্বালাতেই আচমকা পাটা সরে গেল। পরিষ্কার দেখা যাচ্ছে অল্প বয়স্ক কেউ যেন এক ছুটে বেরিয়ে গেল। তাহলে এটা কি হ্যালুসিনেশন নাকি? তবে অত বেশি গুরুত্ব না দিয়ে মাকে হসপিটালে অ্যাডমিট করলে জানতে পারলো উনি প্রেগনেন্ট। বাদ বাকি অবশ্য সব রিপোর্টই ভালো। ডাক্তার চেক করে বেবির অবস্থা দেখিয়ে হার্টবিট শোনাতেই পার্থের মনে পড়ে যায় আইসের কথা। আইস প্রেগনেন্ট, অর্থাৎ ট্যান এতদিন প্রেগনেন্সির কারণ হিসেবে যাকে খুঁজছিল সে ওর নিজেরই বেস্ট ফ্রেন্ড। সেদিন অবশ্য পার্থ ওর পাশেই ছিল, কারণ সে গর্ভপাতের বিরোধী।
দুজনে ঠিক করে আইসের মাকে জানিয়ে বাচ্চার দায়িত্ব নেবে। কিন্তু ওরা এখনো স্কুল পাস করেনি, চাকরি তো দূরের কথা, কোনো সেভিংসও নেই। তাহলে বাচ্চার দায়িত্ব কিভাবে নেবে? প্র্যাকটিক্যালি ভাবলে বুঝতে পারে লাস্ট উপায় সেই গর্ভপাত। তাই পরের দিন আন্টির থেকে টাকা জোগাড় করে পৌঁছে যায় ডাক্তারের কাছে। তবে ক্লিনিকে ঢুকতেই এত যন্ত্রপাতি দেখে আইস ভয় পালিয়ে যায়। ঘটনা ফিরে আসে বর্তমানে। পুলের পাশে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। ওর কেন বারবার মনে হচ্ছে আইস এখনো ওর সাথেই আছে। তখনই ড্রেস চেঞ্জ করে বাইরে বেরোতেই দেখে দরজা লক, তার উপর সিমের নেটওয়ার্ক নেই। হঠাৎ একটা আওয়াজ, দেখলো মিন সুইমিং করছে। কাঁচের এপাশ দিয়ে জোরে জোরে ডাকলেও আওয়াজ ওই দিকে যাচ্ছে না। তখনই পাশের ওয়াইপারটা নিজে থেকে পড়ে গেল। হে হে, কে ওখানে, কে এমন করছো? প্রশ্নটা যেন মুখের মধ্যে রয়ে গেল। র্যাকের উপর রাখা সমস্ত কৌটো এক ঝটকায় পড়ে যায়। তখনই কাঁচে টোকা মারার আওয়াজ শুনে ঘুরতেই দেখে পচা গলা অবস্থায় আইস দাঁড়িয়ে। প্রচন্ড ভয় পিছিয়ে আসতে মিন তোকে সামনে জিজ্ঞেস করে, এই নিচে কি করছিলে? আরে না কিছু না, ওই কোচ কয়েকটা জিনিস আমায় আনতে বলেছিল, ওটাই আনতে এসেছিলাম। আচ্ছা পরে কথা হবে। ওখান থেকে বেরোতেই দেখা হয় ট্যানের সাথে। জানতে পারে সামনের প্রতিযোগিতায় ট্যান অংশগ্রহণ করছে, যেটা পার্থের জন্য চিন্তার বিষয়। কারণ সুইমিংয়ে ট্যানের বেস্ট টাইম 52 মিনিট, যেটা ট্যানের থেকে কম। সেদিন বাড়ি যাওয়ার সময় ট্যান ওকে নিয়ে একটা পরিত্যক্ত বাড়িতে যায়। প্রথমে ভেবেছিল ট্যান হয়তো ওকে মারবে, কিন্তু পরক্ষণেই দেখে মেসেজে যা ছবি দেখিয়েছিল সেই ছেলেটা এসছে। ওকে একা পেয়ে ট্যান ভীষণ মারধর করে। এমনকি ছেলেটা নির্দোষ জেনেও পার্থ ওকে 2-4 ঘা লাগিয়ে দেয় এবং আধমরা অবস্থায় ফেলে রেখে দুজনেই বেরিয়ে যায়। ট্যানের এইরকম রাগ দেখে পার্থের ভয় দিন দিন বেড়ে চলেছে, না জানি এরপর কি হবে। অন্যদিকে মিন্ট ও ট্যানের বন্ধুত্ব বাড়ছে দেখে পার্থ মিন্টের সাথে নিজের সম্পর্ক ঠিক করে নেয়। বেলায় পার্থ বাড়ি ফিরলে ফ্রিজ খুলে কিছু খাবার না পেলে কাঁচা ডিম একের পর এক শেষ করতে থাকে। ও বুঝতে পারছে না ডিমের প্রতি ওর কিসের এত আসক্তি। তবে পেট দিন দিন বেড়ে চলেছে। তাই হসপিটালে এসে সবার থেকে লুকিয়ে স্ক্যানিং মেশিন দিয়ে পেট চেক করলে শুনতে পায় যেন হার্টবিটের আওয়াজ আসছে, ঠিক যেমনটা ওর মায়ের পেট থেকে শুনেছিল। আচমকা দেখলো পেটের ভিতর থেকে যেন একটা ছোট্ট হাত বেরিয়ে আসার চেষ্টা করছে। প্রচন্ড ভয় হসপিটাল থেকে পালিয়ে বাড়ি এসে ছুরি দিয়ে পেট কাটার চেষ্টা করে, কিন্তু অত সাহস তো নেই। তাই রাগের বশে নিজের পেটে ঘুষি মারতেই প্রচন্ড ব্যথা অনুভব করে। পরের দিন অনলাইন চ্যাট সাপোর্ট থেকে একজন মঙ্কের সাথে কন্ট্যাক্ট করে জানার চেষ্টা করে কোনো স্পিরিট বা আত্মা বদলা নেওয়ার জন্য কি পুনর্জন্ম লাভ করতে পারে। উত্তর আসে অবশ্যই সম্ভব, তবে নির্ভর করছে সে কি চায়। এটা দেখেই মনিটর অফ করে উঠতে যেতেই পিছনে আইসের আত্মাকে দেখে সে ভয় পেয়ে যায়। তার কি এখনো হ্যালুসিনেশন হচ্ছে? যেমন করেই হোক এটা থেকে বেরিয়ে আসতে হবে। তখনই ট্যান কম্পিউটার রুমে এসে জিজ্ঞেস করে, আচ্ছা আইসের ফেসবুক পাসওয়ার্ড জানিস? অনেক সময় কারো ফেসবুক পাসওয়ার্ড নিজের জন্ম তারিখ, কোনো স্পেশাল ডেট, অ্যাড্রেস, ফোন নাম্বার, আবার কখনো বয়ফ্রেন্ডের জন্ম তারিখও হতে পারে। পার্থ বলে, হ্যাঁ হতেই পারে, তবে আমি এই বিষয় জেনে কি করবো বল? আচ্ছা ঠিক আছে, তুই না হয় এসব নিয়ে থাক, আমি চললাম। এই বলে সে উঠে পড়ে। তখনই ট্যান প্রশ্ন করলো, আচ্ছা তোর জন্মদিন কবে যেন? পার্থ কিছু না বলে রুদ্ধশ্বাসে বেরিয়ে যায়। আন্দাজ করে কিছু একটা হতে চলেছে, তাই গাড়ি নিয়ে পৌঁছয় আইসের বাড়ি। কি ব্যাপার, গোটা বাড়ি অন্ধকার, কেউ নেই নাকি? পিছনের দরজা দিয়ে লুকিয়ে প্রবেশ করলো আইসের রুমে। ট্যান কোনোভাবে যাতে ওর এবং আইসের মেসেজের কথা জানতে না পারে, তাই যেমন করে হোক আইসের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজগুলো ডিলিট করতে হবে। সামনের ডেস্ক থেকে অ্যাডাপ্টার খুঁজে ল্যাপটপ অন করে। তবে কেন জানি না মনে হচ্ছে ঘরের মধ্যে আইসের স্কুল ড্রেস পরানো ম্যানিকুইনটা নিজে থেকেই জায়গা পরিবর্তন করছে। একদিকে ট্যান বিভিন্নভাবে পাসওয়ার্ড ট্রাই করে চলেছে, আর অন্যদিকে ওপেন হচ্ছে আইসের ল্যাপটপ। তবে একটা ব্যাপার হলো আইসের ফেসবুক পাসওয়ার্ড একমাত্র পার্থ জানে। তাই দুজনের মধ্যে শুরু হয় সময়ের খেলা। ট্যান একের পর এক বিভিন্ন পাসওয়ার্ড ট্রাই করার পর হঠাৎ নজর পড়ে পার্থের দেওয়া ব্রেসলেটের উপর, এবং সেটাই লেখা 1996 PI, অর্থাৎ পার্থের জন্মসাল। এটাকে ফেসবুক পাসওয়ার্ড হিসেবে ট্রাই করতেই অ্যাকাউন্ট লগ ইন হয়ে যায়। ওর বুঝতে অবকাশ থাকে না যে তার অন্তরালে কি ঘটনাটা আইনা ঘটে গেছে। ট্যানের চোখে মুখে কষ্ট ও প্রতিহিংসা ফুটে ওঠে। এতদিন যে মানুষটার জন্য সে লড়াই করে আসছিল, সে কিনা এই প্রতিদান দিল। বেস্ট ফ্রেন্ড একবারও এই কাজটা করার আগে ভাবলো না। তবে পার্থের সাথে ওর চ্যাট সহ ভিডিওটা ওপেন করতেই দেখে এরর, কারণ অন্য দিক থেকে পার্থ সমস্ত চ্যাট সময় মতো ডিলিট করে দিয়েছে। এইবার সমস্ত কাজ ছেড়ে পার্থ পিছনের দরজা দিয়ে বের হতে গেলেই দেখে সামনে দাঁড়িয়ে আইসের মা। সে কি বলবে না বলবে এই সংসারের মধ্যেই পড়ে যায়। আমতা আমতা করে বলে, আসলে ওই আইস আমার থেকে একটা বই ধার নিয়েছিল তো, ওটা নিতেই আমি এসেছিলাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, উনি কিছু বলছেন না কেন? তখনই পার্থ লাইট জ্বালাতে ভয়ানক রকম চমকে ওঠে, কারণ গেটের উপর দড়িতে ঝুলছে আইসের মায়ের লাশ। দেখে মনে হচ্ছে বহুদিন আগেই তিনি গলায় দড়ি দিয়েছেন। লাশ থেকে পচা গন্ধ বেরোচ্ছে। হঠাৎ মনে হলো লাশটা যেন নড়ে উঠল। এ কি ভয়ানক দৃশ্য। তবে কেউ দেখে ফেলার আগে যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে, তাই কোনো রকমে লাশটা ঠেলে সরিয়ে গেট খুলে রুদ্ধশ্বাসে বেরিয়ে আসলো। ঘটনা এখান থেকে ফিরে যায় সেই ছুটির দিনে যখন সব বন্ধুরা মিলে সমুদ্রে বেড়াতে গেছিল। ওরা দুজন একান্তে ঘরে আসে। আইস গর্ভপাতের ওষুধ এনেছে, তবে সেটা খাওয়া মাত্রই প্রচন্ড ব্লিডিং শুরু হয়, প্রায় মৃতপ্রায় অবস্থা। এবং তখনই বেরিয়ে আসে সেই ভ্রূণ। একটা ছোট্ট ভুলের জন্য দুটো মানুষকে, বিশেষ করে মেয়েটাকে কিরকম কষ্ট পেতে হচ্ছে সেটা চোখের সামনে পার্থ দেখতে পায়।
রক্তমাখা ভ্রূণটাকে পার্থ নিজের হাতে তুলে ওর জ্যাকেটের মধ্যে জড়িয়ে রাখে। এইখান থেকে ঘটনা আবার বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি কম্পিটিশনে নামার ঠিক আগের মুহূর্তে পার্থ ওর পেটে ক্রেপ ব্যান্ডেজ লাগাচ্ছে, যাতে তার ফোলা পেট কেউ বুঝতে না পারে। কিন্তু এটাকে ঢাকা কি অতই সহজ? তখনই সামনে দিয়ে প্রবেশ করতে দেখে প্রতিদ্বন্দ্বী ট্যানকে। সবাই যখন সুইমিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই মনের মধ্যে তৈরি হয় সংশয়। সবার সামনে ধরা পড়ে যাওয়ার ভয়ে পার্থ কিছুতেই জ্যাকেট খুলতে পারছে না। স্টেডিয়ামে বসে থাকা সকল দর্শক তার দিকে অবাক চোখে চেয়ে রয়েছে। হঠাৎ মনে হলো পেটের ভিতর কিছু যেন একটা নড়ছে, কেউ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। প্রচন্ড ভয়ে কোচকে জলের মধ্যে ঠেলে প্রতিযোগিতা থেকে সে পালিয়ে যায়। এরপর কারোর সাথে দেখা না করে ওই অবস্থায় গাড়ি চেপে প্রায় বহু দূর ড্রাইভ করে একটা জঙ্গলে এসে পৌঁছায়। ড্রাইভ করার সময় মনে পড়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে এসে একটা সময় সবার অজান্তে গভীর রাতে পার হয়েছে। সে এত দূর এসেছিল একটাই কারণে, আর সেটা হলো তার জ্যাকেটের মধ্যে জড়িয়ে রাখা ভ্রূণটাকে কবর দিতে। তবে আজ সেই পরিচিত জায়গা খুঁড়তে বেরিয়ে এলো শুধু জ্যাকেট। কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে কি সত্যি প্রতিহিংসার জন্য সে ফিরে এসছে? মাঝরাতে পার্থ বাড়ি ফিরল। ওর জন্য কোচ এবং মা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু কাউকে কিছু না বলে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে ওরা অনেকবার রিকোয়েস্ট করে দরজা খোলার, কিন্তু সে আজ জ্ঞান শূন্য। অনুভব করছে পেটের ভিতর কেউ যেন রয়েছে, তবে আজ সে সহ্য করবে না। মনে পড়ে যাচ্ছে নিজের হাতে টিপে জ্যাকেটের মধ্যে হত্যা করেছিল নিষ্পাপ ভ্রূণটাকে। তখনই বিছানার নিচে পড়ে থাকা ছুরিটা সোজা ঢুকিয়ে দেয় নিজের পেটে। রক্তে ভিজে যায় গোটা মেঝে। কোনো রকমে দরজা খুলে ওরা প্রবেশ করলে পার্থকে হসপিটালে অ্যাডমিট করে। ডাক্তার চেক আপ করে জানতে পারে ওর তলপেটে অধিক পরিমাণে ফ্লুইড জমে রয়েছে, যেটা হেপাটাইটিস বি এর লক্ষণ। আর বেসিক্যালি এই রোগ টিনেজার্সদের হয়ে থাকে অসুরক্ষিত ইন্টারকোর্সের জন্য। সময় মতো ওর জ্ঞান ফিরলে পাগলের মতো করতে শুরু করে। মাকে জিজ্ঞেস করে, আমি কি প্রেগনেন্ট? আমার বাচ্চাটা কোথায়? তিনি অনেক বোঝানোর চেষ্টা করেন যে এটা জাস্ট ফ্লুইডের কারণে হয়েছে, কিন্তু পার্থ ওভার রিয়াক্ট করতে শুরু করলে ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দেয়। রাতে তখন সব শুনশান। সবার অগোচরে ট্যান প্রবেশ করে পার্থকে তুলে নিয়ে যায় সুইমিং পুলের সেই জায়গায় যেখান থেকে আইস ছাপ দিয়েছিল। ট্যান আজ ওই একই জায়গায় ওকে গলায় দড়ি দিয়ে ঝোলাবে, কারণ বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। এবার এইখানে রিভিল হতে থাকে একের পর এক রহস্য। ট্যান বলে, সেদিন আইসের গর্ভপাত করানোর জন্য টাকা আমিই দিয়েছিলাম। আমি এতটাই ওর প্রেমে অন্ধ ছিলাম যে একবারও এটাও জিজ্ঞাসা করিনি যে কে সেই ছেলে। আমি শুধু চেয়েছিলাম ও যেন এই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসুক। আর যেদিন আইস মারা যায় তার কিছুক্ষণ আগে আমায় মেসেজ করে জানিয়েছিল ও আমার সাথে দেখা করতে চায়। তাহলে ও নিজেকে মারার কথা তো ভাবতেই পারে না। এইখান থেকে ঘটনা ফিরে যায় সেই রাতে। আসলে আইস সেদিন গেছিল পার্থের সাথে সুইমিং পুলে শেষ দেখা করতে, কারণ সে ওর সাথে নয় বরং ট্যানের সাথে থাকবে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া এবং সেটা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে চলে গেলে আইসের ফোনটা ওখানেই পড়ে ভেঙে যায়। তবে যেটা ঘটল সেটা কখনোই কেউ কল্পনা করেনি। পার্থের এক ঠেলায় আইস ছিটকে গিয়ে পড়ে পাশে রাখা লোহার রডগুলোর উপর, আর সেটা সোজা ঢুকে যায় বুকে। সে একটুও বাঁচার সময় পায়নি, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবার এই খুনের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পার্থ আইসের বডি সুইমিং পুলের উপরে এনে পুরো ঘটনার এমন রূপ দেয় যাতে দেখে মনে হয় সে নিজেই নিজেকে মেরে ফেলেছে। ঘটনা এবার বর্তমানে ফিরে আসে। তার কৃতকর্মের শাস্তি আজ সে পাবে। কিন্তু ট্যান যতটা সহজ ভাবছিল তেমনটা নয়। গলা থেকে নিজের দড়ি খুলে পার্থ সোজা ঝাঁপিয়ে পড়ে সুইমিং পুলে। তবে ট্যানও ছাড়ার পাত্র নয়। গলায় লাগানো দড়ি টেনে শ্বাসরোধ করার চেষ্টা করলে পার্থ কোনো রকমে ওটা খুলে জল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সে বুঝে গেছিল এইভাবে ট্যানকে হারানো সম্ভব নয়। আর তখনই মনে পড়লো ট্যান বেশিক্ষণ জলের নিচে দম বন্ধ করে থাকতে পারে না। তাই ট্যানের শক্তি ওর বিরুদ্ধেই কাজে লাগিয়ে ওকে জলের তলায় চেপে ধরে, আর ততক্ষণ অবধি ধরে থাকে যতক্ষণ না ট্যান মারা যাচ্ছে। আর অবশেষে সেটাই হয় এবং ঘটে যায় সেই রাতের পুনরাবৃত্তি। পরের দিন আগুনের মতো ছড়িয়ে পড়ে ট্যানের মৃত্যুর খবর। নিউজ চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ, সব জায়গায় একটাই কথা, নিজের গার্লফ্রেন্ডের মৃত্যুর শোকে 17 বছর বয়সী বয়ফ্রেন্ড ট্যান একই জায়গায় নিজেকে মেরে ফেলল। কারোর কাছে এটা দুঃখের খবর, আবার নেটিজেনদের কাছে এটা শুধুমাত্রই একটা হাসির খোরাক। এই ঘটনার 6 মাস পর পার্থ ইন্টার স্কুল সুইমিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। মনে পড়ে যাচ্ছে বন্ধু ট্যান আর আইসের কথা। আজও যেন আইস উপরে দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে। সেলিব্রেশনের আড়ালে চোখ থেকে বেরিয়ে আসে জল। তবে এই চোখের জল ভালোবাসা, দুঃখের নাকি অনুশোচনা বোধের? এই পুরো ঘটনার আসল দোষী কে? ট্যান, যে নিজের গার্লফ্রেন্ডকে কোনোদিনও সময় দেয়নি, নাকি আইস, যার ছিল না কোনো ধৈর্য ও নিজের ভালোবাসার উপর বিশ্বাস? তবে পার্থ, সেও কি কম দোষী? বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা ও নিজের ভালোবাসার মানুষটাকে মেরে 4টে জীবন নষ্ট করলো, কারণ এই ভ্রূণ আর আইসের মায়ের তো কোনো দোষ ছিলই না। আর অবশেষে নিজের বন্ধুকেই মেরে ফেললো। কথায় আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না বড় ধরা। তো এইবার প্রশ্ন হলো, এই 3 জনের মধ্যে কার দোষ সব থেকে বেশি এবং প্রকৃত দোষী কে? সেই বিষয়ের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিও থেকে যে শিক্ষা পেলেন সেটা আশা করি আপনাদের আরও একবার নতুন করে ভাবতে শেখাবে। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।